বিরাজ মালহোত্রা তার কালো চকচকে গাড়ির পিছনে সিটে বসেছিল। তার হাতে কোম্পানির ত্রৈমাসিক রিপোর্টের ফাইল ছিল, আর কপালে চিন্তার গভীর রেখা উঠেছিল। মালহোত্রা ইন্ডাস্ট্রিজ, যা একসময় দেশের 5 বড় কোম্পানির মধ্যে গণা যেত, এখন ডুবে যাওয়ার কিনারায় দাঁড়িয়েছিল। গত 6 মাসে কোম্পানির কোটি কোটি টাকার লোকসান হয়েছিল, আর প্রতিটি দিন যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছিল। বিরাজ ফাইলের আরেকটা পাতা উল্টালো। তার চোখ লাল ছিল, আর মুখে ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল। গতরাতে সে মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছিল। বোর্ড মিটিং কাল সকালে ছিল, আর তার কাছে এখনও কোনো মজবুত সমাধান ছিল না। বিনিয়োগকারীরা ক্রমাগত টাকা ফেরত চাইছিল, আর ব্যাংকও ঋণ আদায়ের হুমকি দিচ্ছিল। গাড়ি একটা লাল বাতিতে থেমে গেল। বিরাজ জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তার ধারে ছোট ছোট বাচ্চারা খবরের কাগজ বিক্রি করছিল। কিছু লোক রক্ত বিক্রি করছিল, আর কিছু ভিক্ষা চাইছিল। বিরাজের এই দৃশ্যগুলোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তার দুনিয়া এয়ার কন্ডিশনড ঘর, দামি পার্টি আর বড় বড় ডিলের মধ্যে সীমাবদ্ধ ছিল। দারিদ্র্য আর সংগ্রাম তার কাছে শুধু শব্দ ছিল, বাস্তবতা ছিল না। তখনই এক যুবক ছেলে তার গাড়ির কাছে এলো। তার কাপড় ময়লা ছিল, আর হাতে একটা পুরনো কাপড় ছিল। ছেলেটা গাড়ির জানালায় হাত মারল, আর ইশারায় জিজ্ঞাসা করল যে সে গাড়ি সাফ করতে পারবে কিনা। বিরাজের ড্রাইভার তাকে ধমক দিয়ে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু ছেলেটা সেখানেই দাঁড়িয়ে রইল। বিরাজ রাগে জানালার কাঁচ নামিয়ে চিৎকার করে বলল, এখান থেকে সরে যাও, আমার তোমার সেবার দরকার নেই, ভাগো এখান থেকে। ছেলেটা শান্তভাবে বলল, সাহেব, বাস 1 মিনিট, আপনি যে ফাইল দেখছেন সেটাতে কিছু ভুল লাগছে। বিরাজ হাসল। তার হাসিতে ব্যঙ্গ আর অহংকার দুটোই ছিল। তুমি ফাইল সম্পর্কে কি জানো? তোমার কাজ গাড়ি সাফ করা, ব্যবসা বোঝা নয়। নিজের কাজ করো আর আমাকে বিরক্ত করো না, এখান থেকে এগিয়ে যাও। ছেলেটা সাহস সঞ্চয় করে বলল, সাহেব, আমি দূর থেকেই দেখতে পেয়েছি আপনার ফাইলের 3য় পাতায় যে সংখ্যা লেখা আছে সেটা ভুল লাগছে। হয়তো দশমিকের জায়গা ভুল আছে। বিরাজের রাগ সপ্তম আকাশে চলে গেল। তোমার সাহস হলো কি করে আমার কাজে নাক গলানোর? তোমার মতো লোক রাস্তায় ভিক্ষা করে, আর আমাকে ব্যবসা শেখাতে চাও? চলো, ভাগো এখান থেকে। সে ড্রাইভারকে আদেশ দিল, গাড়ি চালাও। তৎক্ষণাৎ গাড়ি এগিয়ে গেল। কিন্তু সেই ছেলেটার কথা বিরাজের মনে কোথাও আটকে গিয়েছিল। সে ভাবল যে একটা রাস্তায় গাড়ি সাফ করা ছেলে তার কোম্পানির ব্যালেন্স শিটে কি ভুল ধরতে পারে। এটা তো হাস্যকর ছিল। কিন্তু তবুও কিছু ছিল যা তাকে অস্থির করে তুলছিল। বিরাজ তার অফিসে পৌঁছল। অফিসের পরিবেশ হতাশাজনক ছিল। কর্মীরা চুপচাপ নিজের কাজে লেগেছিল, কিন্তু সবার মুখে ভয় আর অনিশ্চয়তা স্পষ্ট দেখা যাচ্ছিল। অনেক লোককে আগেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর বাকিরা নিজের পালার অপেক্ষা করছিল। বিরাজ তার কেবিনে গেল আর দরজা বন্ধ করে দিল। সে ফাইল খুলল আর 3য় পাতাটা মনোযোগ দিয়ে দেখল। প্রথম নজরে সবকিছু ঠিক লাগছিল, কিন্তু যখন সে ক্যালকুলেটর বের করে নিজে হিসেব করল, তখন তার হুঁশ উড়ে গেল। সেই ছেলেটা ঠিক বলেছিল, 3য় পাতায় দশমিকের জায়গা সত্যিই ভুল ছিল। এই ছোট্ট ভুলের কারণে পুরো রিপোর্ট ভুল হয়ে গিয়েছিল, আর এই ভুলটা এত সূক্ষ্ম ছিল যে কোম্পানির 3 জন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্টও ধরতে পারেনি। কিন্তু রাস্তায় গাড়ি সাফ করা একটা ছেলে এক ঝলকে ধরে ফেলেছিল। বিরাজের মনে প্রথমবার লজ্জা আর অনুতাপের অনুভূতি উঠল। সে সেই ছেলেটাকে কত খারাপভাবে অপমান করেছিল, তাকে তাড়িয়ে দিয়েছিল, আর সেই ছেলেটা তার সাহায্য করতে চেয়েছিল। বিরাজ তৎক্ষণাৎ তার সহকারীকে ডেকে বলল, গাড়ি তৈরি করো, আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আজ সকালে আমি থেমেছিলাম। সহকারী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু সাহেব, কাল বোর্ড মিটিং আছে, আপনাকে প্রস্তুতি করতে হবে। বিরাজ দৃঢ়তার সঙ্গে বলল, আমার জানা আছে, কিন্তু তার আগে আমাকে একটা খুব জরুরি কাজ সেরে নিতে হবে, চলো। গাড়ি সেই রাস্তায় পৌঁছল যেখানে সকালে বিরাজ সেই ছেলেটার সঙ্গে দেখা করেছিল, কিন্তু এখন সেখানে কেউ ছিল না। বিরাজ আশেপাশে দেখল। সে কিছু দোকানদারকে জিজ্ঞাসা করল, কিন্তু কারও কিছু জানা ছিল না। হতাশ হয়ে বিরাজ ফিরে যাচ্ছিল যে তখন তার দূরেই একটা পার্ক দেখা গেল। হয়তো সেই ছেলেটা সেখানে ছিল। বিরাজ পার্কের দিকে এগোল। পার্কে কিছু বুড়ো লোক বসেছিল আর কিছু বাচ্চা খেলছিল। বিরাজ এক বুড়ো লোককে জিজ্ঞাসা করল, আপনি কি একটা যুবক ছেলেকে দেখেছেন যে এখানে আশেপাশে গাড়ি সাফ করে? বুড়ো লোকটি হেসে বলল, আপনি অরুণের কথা বলছেন কি? সে ওখানে ওই গাছের নিচে বসে থাকবে। সে সন্ধ্যায় প্রায়ই সেখানে বসে বই পড়ে। বিরাজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, বই? হ্যাঁ, বুড়ো লোকটি বলল, সে খুব পড়াশোনা করা ছেলে, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না।
বিরাজ সেই গাছের দিকে এগোলো। সেখানে সত্যিই সেই ছেলেটা বসেছিল। তার সামনে কিছু পুরনো বই আর কাগজের পাতা ছড়ানো ছিল। সে কিছু লিখছিল। বিরাজ ধীরে ধীরে ডাকল, তুমি অরুণ? ছেলেটা মাথা তুলল। বিরাজকে দেখেই সে চমকে উঠল। সে তৎক্ষণাৎ তার বইগুলো গুছিয়ে নিতে শুরু করল। বিরাজ হাত জোড় করে বলল, থামো, আমার তোমার সঙ্গে কথা বলতে হবে। অরুণ সন্দেহ নিয়ে তাকাল। সাহেব, আমি আপনাকে বিরক্ত করার চেষ্টা করিনি। আমি শুধু... বিরাজ মাঝখানে থামিয়ে বলল, আমার জানা আছে, আর তুমি ঠিক ছিলে। তৃতীয় পাতায় সত্যি ভুল ছিল। তুমি আমার কোম্পানিকে একটা খুব বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছ। আমি তোমার ধন্যবাদ দিতে এসেছি। অরুণ মাথা নিচু করে বলল, এতে ধন্যবাদের কোনো কথা নেই সাহেব। বিরাজ জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে ধরলে? তোমার অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের এত জ্ঞান কোথা থেকে এলো? অরুণ গভীর শ্বাস নিল আর বলল, সাহেব, আমি কোনো সাধারণ গাড়ি সাফ করা লোক নই। একসময় আমিও আপনার কোম্পানিতে কাজ করতাম। বিরাজের পায়ের নিচে মাটি সরে গেল। কি? অরুণ তার বইগুলো একপাশে রেখে গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল। বিরাজ পাশের একটা বেঞ্চে বসে গেল আর পুরো মনোযোগ দিয়ে শুনতে লাগল। সাহেব, আমার পুরো নাম অরুণ শর্মা। ৩ বছর আগে আমি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম। আমি আমার ক্লাসে প্রথম হয়েছিলাম আর আমাকে স্বর্ণপদকও দেওয়া হয়েছিল। আমার প্রফেসররা বলতেন যে আমার সংখ্যা বোঝার অদ্ভুত ক্ষমতা আছে। আমি যে কোনো জটিল হিসাব পলকের মধ্যে সমাধান করতে পারতাম। অরুণের চোখে অতীতের স্মৃতি ভেসে উঠল। সে এগিয়ে বলল, পড়াশোনা শেষ করার পর আমাকে অনেক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব এসেছিল, কিন্তু আমি মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে বেছে নিয়েছিলাম, কারণ এটা দেশের সবচেয়ে সম্মানিত কোম্পানির মধ্যে একটা ছিল। আমাকে জুনিয়র ডেটা অ্যানালিস্টের পদে রাখা হয়েছিল। আমার কাজ ছিল কোম্পানির আর্থিক তথ্যের বিশ্লেষণ করা আর রিপোর্ট তৈরি করা। বিরাজ জিজ্ঞাসা করল, তারপর তুমি এখানে রাস্তায় কিভাবে এলে? অরুণ তিক্ত হাসি দিয়ে বলল, ধৈর্য ধরুন সাহেব, আমি সব বলছি। শুরুতে সবকিছু খুব ভালো ছিল। আমি আমার কাজে পুরো মেহনত আর সততার সঙ্গে লেগে থাকতাম। আমার সিনিয়ররাও আমার কাজে খুশি ছিলেন। কিন্তু ৬ মাস পর কোম্পানিতে এক নতুন ফাইন্যান্স ম্যানেজারের নিয়োগ হলো। তার নাম ছিল রাকেশ বার্মা। অরুণের মুখে রাগ আর কষ্টের ভাব ফুটে উঠল। রাকেশ সাহেব বাইরে থেকে খুব ভদ্র আর সভ্য দেখাতেন, সবসময় হাসতেন আর সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, কিন্তু ভিতর থেকে তিনি খুব চালাক আর লোভী মানুষ ছিলেন। শুরুতে তো আমার কিছু বোঝা যায়নি, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম। বিরাজ মনোযোগ দিয়ে শুনতে শুনতে জিজ্ঞাসা করল, শেষ পর্যন্ত কি হলো? অরুণ বলল, একদিন আমাকে কোম্পানির আর্থিক হিসাব পরীক্ষা করার কাজ দেওয়া হলো। এটা একটা নিয়মিত পরীক্ষা ছিল, যা প্রতি ত্রৈমাসিকে হতো। আমি যখন তথ্যগুলো গভীরভাবে অধ্যয়ন করলাম, তখন আমার কিছু অদ্ভুত জিনিস দেখা গেল। কিছু লেনদেন এমন ছিল যা কাগজে দেখা যাচ্ছিল কিন্তু আসলে হয়নি। কিছু খরচ এমন দেখানো হয়েছিল যা কখনো করা হয়নি। বিরাজের চোখ বড় হয়ে গেল। তোমার মানে প্রতারণা? অরুণ মাথা নাড়ল। হ্যাঁ সাহেব, কিন্তু এই প্রতারণা খুব চালাকির সঙ্গে করা হয়েছিল। সাধারণ চোখে এটা ধরা পড়ত না, কিন্তু আমি যখন গভীরভাবে তদন্ত করলাম তখন জানতে পারলাম যে গত ১ বছরে প্রায় ৫ কোটি টাকার গবন হয়ে গিয়েছিল। ছোট ছোট লেনদেনের মাধ্যমে এই টাকা ধীরে ধীরে বের করা হয়েছিল। বিরাজের মুখে রাগ আর আশ্চর্য দুটোই ছিল। ৫ কোটি? আর কারো জানা ছিল না? অরুণ বলল, না সাহেব, কারণ এই কাজ খুব চিন্তা করে করা হয়েছিল। যে ব্যক্তি এটা করছিল সে ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান ছিল, রাকেশ বার্মা। তার কাছে সব অধিকার ছিল, আর সে জানত কোথায় আর কিভাবে তার চিহ্ন লোকাতে হবে। বিরাজ জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি করলে? অরুণ উত্তর দিল, আমি খুব দ্বিধায় পড়ে গিয়েছিলাম। একদিকে আমার কর্তব্য ছিল যে আমি এই কথাটা উপরের অফিসারদের জানাই, কিন্তু অন্যদিকে রাকেশ সাহেব খুব ক্ষমতাশালী ছিলেন, আর আমি শুধু একজন জুনিয়র কর্মী। তবু আমি ঠিক করলাম যে আমি সত্যের পাশে দাঁড়াব। আমি সব প্রমাণ জড়ো করলাম, প্রতিটি ভুল লেনদেনের কপি বানালাম, প্রতিটি সন্দেহজনক খরচের রেকর্ড তৈরি করলাম। বিরাজ বলল, তুমি সাহসের কাজ করেছ। অরুণ দুঃখের সঙ্গে হেসে বলল, হয়তো সাহস নয় সাহেব, নির্বুদ্ধিতা ছিল। আমার জানা ছিল না যে রাকেশ সাহেব কতটা বিপজ্জনক হতে পারেন। একদিন আমি আমার রিপোর্ট নিয়ে সোজা আপনার অফিসে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই রাকেশ সাহেবকে কোনোভাবে আমার পরিকল্পনার কথা জানা গেল। হয়তো কোনো সহকর্মী তাদের বলে দিয়েছিল। অরুণের গলায় কষ্ট মিশে গেল। সেদিন সন্ধ্যায় যখন আমি অফিস থেকে বেরোচ্ছিলাম, তখন রাকেশ সাহেব আমাকে তার কেবিনে ডেকে পাঠালেন। আমি গেলাম তখন সেখানে তার সঙ্গে আরও ২ জন সিনিয়র অফিসার বসেছিলেন। রাকেশ সাহেব খুব আদর করে আমাকে বসতে বললেন। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করছি আর কি বিষয়ে রিপোর্ট তৈরি করছি। বিরাজ জিজ্ঞাসা করল, তুমি কি বললে?
অরুণ উত্তর দিল, আমি সত্য বলে দিলাম। আমি বললাম যে আমি কোম্পানির হিসাবে কিছু গোলমাল পেয়েছি আর আমি তার তদন্ত করছি। রাকেশ সাহেব প্রথমে খুব শান্ত ছিলেন। তারপর তিনি আমার কাছে সেই ফাইল চাইলেন যেখানে আমি সব প্রমাণ জড়ো করেছিলাম। আমি বুঝতে পারিনি আর আমি সেই ফাইল তাকে দিয়ে দিলাম। অরুণ তার মাথা চেপে ধরল। এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। রাকেশ সাহেব সেই ফাইল নিলেন আর তার পাতা উল্টাতে লাগলেন। তারপর হঠাৎ তার মুখ বদলে গেল। তিনি রাগে লাল হয়ে গেলেন। তিনি আমার উপর চিৎকার করতে শুরু করলেন। বললেন যে আমি কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আমি মিথ্যা অভিযোগ তুলছি। বিরাজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু তোমার কাছে তো প্রমাণ ছিল। অরুণ তিক্ত হাসি হাসল। প্রমাণ সাহেব, প্রমাণ তো আমার কাছে ছিল, কিন্তু সেই ফাইল রাকেশ সাহেবের হাতে ছিল। আর পরের দিন সকালে যখন আমাকে এইচআর ডিপার্টমেন্টে ডাকা হলো, তখন আমার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে আমি কোম্পানির গোপন তথ্য চুরি করেছি। বলা হলো যে আমি কোম্পানির তথ্য প্রতিযোগী কোম্পানিগুলোকে বিক্রি করার পরিকল্পনা করছিলাম। বিরাজের মুখ থেকে বেরিয়ে গেল, এটা তো খুব অন্যায়। অরুণ বলল, হ্যাঁ সাহেব, কিন্তু সেই সময় কেউ আমার কথা শোনেনি। রাকেশ সাহেব সব কিছু এত চালাকির সঙ্গে সাজিয়েছিলেন যে আমি দোষী দেখাতে লাগলাম। তিনি আমার কম্পিউটারে কিছু নকল ইমেইল আর দস্তাবেজ ঢুকিয়ে দিয়েছিলেন। আমার অ্যাকাউন্টে একটা বড় টাকা দেখানো হয়েছিল যে আমাকে ঘুষ হিসেবে দেওয়া হয়েছে। অরুণের চোখে জল এসে গেল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, আমি বললাম যে এসব মিথ্যা, কিন্তু কেউ শোনেনি। আমাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বের করে দেওয়া হলো। কোম্পানি আমার বিরুদ্ধে পুলিশের রিপোর্টও দায়ের করল। পরের কয়েক মাস আমি আদালত আর পুলিশ স্টেশনের চক্কর লাগাতাম। বিরাজ রাগে মুঠো বাঁধিও, এটা তো খুব বড় অন্যায় হয়েছে তোমার সঙ্গে। অরুণ বলল, আমার বাবা একটা ছোট গ্রামে স্কুল টিচার ছিলেন। তিনি তার পুরো জীবনের উপার্জন আমার পড়াশোনায় লাগিয়ে দিয়েছিলেন। যখন তাকে আমার সম্পর্কে এসব জানা গেল, তখন তিনি ভেঙে পড়লেন। তাকে হার্ট অ্যাটাক হলো আর তিনি বাঁচলেন না। আমার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এসব সহ্য করা তাদের জন্য খুব কঠিন ছিল। অরুণ তার চোখ মুছল। আমার কাছে না টাকা ছিল, না কোনো সাহায্য। আমার সব বন্ধু আমার থেকে দূরে সরে গেল। কেউ আমার উপর বিশ্বাস করেনি। আমি কোথাও চাকরি পাইনি, কারণ মালহোত্রা ইন্ডাস্ট্রিজের মতো বড় কোম্পানি আমার বিরুদ্ধে কেস দায়ের করেছিল। কেউ আমাকে কাজে রাখতে চায়নি। বিরাজ জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি করলে? অরুণ উত্তর দিল, আমি ভেঙে পড়েছিলাম সাহেব, কিন্তু হার মানিনি। আমি ছোট ছোট কাজ করতে শুরু করলাম। প্রথমে আমি এক দোকানে বাসন ধোয়ার কাজ করলাম, তারপর রাস্তায় গাড়ি সাফ করতে লাগলাম। কম করে হলেও এতটা তো আয় করতাম যে আমার মায়ের ওষুধ আসে আর দুবেলা রুটি জোটে। বিরাজের মন ভরে গেল। সে কখনো ভাবেনি যে তার নিজের কোম্পানিতে এত বড় অন্যায় হতে পারে। অরুণ এগিয়ে বলল, কিন্তু আমি পড়াশোনা ছাড়িনি। আমি যা টাকা বাঁচাতে পারতাম তা দিয়ে পুরনো বই কিনে নিতাম। সন্ধ্যায় এখানে পার্কে বসে পড়তাম। আমার আশা ছিল যে একদিন সত্য সামনে আসবে আর আমি ন্যায় পাব। বিরাজ গভীর শ্বাস নিল। তার মনে ঝড় উঠছিল। তার নিজের কোম্পানির ওপর লজ্জা হচ্ছিল। একজন প্রতিভাবান আর সৎ যুবকের সঙ্গে এত বড় অন্যায় হয়েছে আর তার খবরও ছিল না। বিরাজ অরুণের হাত ধরে বলল, অরুণ, আমার খুব দুঃখ হচ্ছে। আমি জানতাম না যে আমার কোম্পানিতে এসব হচ্ছে, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি যে তোমাকে ন্যায় পাবে। রাকেশ বর্মাকে তার কাজের শাস্তি পাবে। অরুণ অবিশ্বাস নিয়ে তাকাল। কিন্তু সাহেব, বিরাজ দৃঢ়তার সঙ্গে বলল, কোনো কিন্তু নেই, তুমি আমার সঙ্গে চলো। আমরা মিলে এই গোলমাল মিটিয়ে নেব, আর শুধু রাকেশকে নয়, কোম্পানির সব সমস্যাও ঠিক করব। বিরাজ তার গাড়ির দরজা খুলে অরুণকে বলল, চলো আমার সঙ্গে, আমাদের কাছে খুব কম সময় আছে। কাল সকালে বোর্ড মিটিং আছে, আর আমাদের তার আগে সবকিছু তৈরি করতে হবে। অরুণ সংকোচের সঙ্গে বলল, কিন্তু সাহেব, আমি এই অবস্থায় আপনার সঙ্গে কিভাবে যেতে পারি? দেখুন, আমার কাপড় কত ময়লা আর ছেঁড়া, লোকে কি বলবে? বিরাজ হেসে বলল, আমার পরোয়া নেই লোকে কি বলে। আমার পরোয়া আছে যে তোমার মাথায় কি আছে। তোমার কাপড় নয়, তোমার যোগ্যতা আমার কাজের। চলো, দেরি করো না। অরুণ তার বইগুলো গুছিয়ে নিল আর বিরাজের সঙ্গে গাড়িতে বসে গেল। পুরো রাস্তায় দুজন চুপ করেছিল। অরুণের চোখে এখনও অবিশ্বাস ছিল। তার মনে হচ্ছিল যেন এটা কোনো স্বপ্ন। সে ভাবছিল যে সত্যিই কি তার জীবন বদলে যাবে, নাকি এটা শুধু আরেকটা প্রতারণা। গাড়ি বিরাজের বিশাল বাংলোর সামনে থামল। অরুণ যখন বাংলো দেখল, তখন তার চোখ বড় হয়ে গেল। এত বড় আর সুন্দর বাড়ি সে শুধু সিনেমায় দেখেছিল। বিরাজ তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে সব কিছু খুব বিলাসবহুল ছিল।
চকচকে মার্বেলের মেঝে, দামি ঝাড়বাতি আর দেয়ালে লাগানো দামি পেইন্টিং। অরুণ অস্বস্তি বোধ করছিল। সে তার ময়লা কাপড়ে সেখানে একদম বেমানান লাগছিল। বিরাজ তার চাকর, রমেশ, এদের উপরের ঘরে নিয়ে যাও, এদের স্নানের জন্য সবকিছু দাও, আর আমার কাপড় থেকে কিছু সাফ কাপড়ও দিয়ে দাও, আর হ্যাঁ, এদের জন্য খাবারের ব্যবস্থা করো। রমেশ অরুণকে উপরে নিয়ে গেল। অরুণ যখন ঘর দেখল তখন সে অবাক হয়ে গেল। ঘরটা এত বড় ছিল যে তার পুরো বাড়ি সেখানে ধরে যেত। সে মাসের পর মাস পর গরম পানিতে স্নান করল, সাফ আর দামি কাপড় পরল। যখন সে নিচে নামল তখন সে একদম বদলে যাওয়া দেখাছিল। বিরাজ তাকে দেখে হাসল। এখন তুমি আসল অরুণ শর্মার মতো দেখাচ্ছ, সেই যুবক যে স্বর্ণপদক বিজয়ী ছিল। অরুণ লজ্জা পেয়ে বলল, ধন্যবাদ সাহেব। বিরাজ বলল, আমাকে সাহেব বলো না, আমাকে বিরাজ বলো। এখন আমরা একটা টিম। খাবার খাওয়ার পর বিরাজ অরুণকে তার স্টাডি রুমে নিয়ে গেল। সেখানে একটা বড় টেবিলে কোম্পানির সব ফাইল আর কাগজপত্র ছড়ানো ছিল। কম্পিউটারের স্ক্রিনে গ্রাফ আর চার্ট দেখা যাচ্ছিল। বিরাজ বলল, দেখো অরুণ, কোম্পানির অবস্থা খুব খারাপ। গত 1 বছরে আমাদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে। বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইছে। কালকের বোর্ড মিটিংয়ে আমাকে সবাইকে বোঝাতে হবে যে কোম্পানিকে কিভাবে বাঁচানো যায়, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে সমস্যা কোথায়। অরুণ ফাইলগুলো তুলে মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার চোখ দ্রুত পাতার ওপর দৌড়াচ্ছিল। সে সংখ্যাগুলো দেখছিল, হিসাব করছিল আর কিছু নোট বানাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পর অরুণ বলল, বিরাজ, আমি সমস্যার মূল পেয়ে গেছি। বিরাজ উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করল, কি? অরুণ একটা ফাইল খুলে তার কিছু পাতায় চিহ্ন দিল। দেখুন, এখানে কিছু প্রজেক্টে খুব বেশি খরচ দেখানো হয়েছে, কিন্তু যখন আমি আসল খরচের সঙ্গে তুলনা করি তখন খুব বড় পার্থক্য দেখা যায়। এই পার্থক্য কোথাও চলে যাচ্ছে। বিরাজ ফাইলগুলো দেখল। তোমার মানে এখনও গাবান হচ্ছে? অরুণ মাথা নাড়ল। হ্যাঁ, আর এটা শুধু রাকেশ বর্মা একা করতে পারে না, এতে কিছু অন্য লোকও জড়িত আছে। দেখুন, এটা খরিদ বিভাগের রেকর্ড। এখানে কিছু মাল এমন কেনা হয়েছে যা কখনো কোম্পানিতে আসেনি, কিন্তু তাদের বিল তৈরি হয়ে আছে আর টাকাও দেওয়া হয়েছে। বিরাজের মুখ রাগে লাল হয়ে গেল। মানে আমার নিজের কোম্পানিতে অনেক লোক মিলে আমাকে লুটছে? অরুণ বলল, আর এই কাজ খুব সুসংগঠিতভাবে হচ্ছে। এই লোকেরা একটা পুরো নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। কিছু নকল কোম্পানিও বানানো হয়েছে যাদের নামে বিল কাটা হয়। বিরাজ চেয়ারে মাথা চেপে বসে গেল। আমি কত মূর্খ ছিলাম! আমি কখনো এই বিষয়গুলোতে মনোযোগই দিইনি। আমি তো শুধু বড় ডিল আর পার্টিতে ব্যস্ত থাকতাম। আমার মনে হতো যে আমার লোকেরা সততার সঙ্গে কাজ করছে। অরুণ সান্ত্বনা দিয়ে বলল, আপনি নিজেকে দোষ দেবেন না। এই লোকেরা খুব চালাক। এরা সবকিছু এত পরিষ্কারভাবে করেছে যে কারো সন্দেহও হয়নি। বিরাজ জিজ্ঞাসা করল, তাহলে এখন আমরা কি করব? অরুণ বলল, আমাদের একটা মজবুত প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এমন প্রেজেন্টেশন যাতে সব প্রমাণ থাকে, প্রতিটি ভুল লেনদেনের বিবরণ থাকে, প্রতিটি নকল বিলের তথ্য থাকে, আর সঙ্গে এটাও দেখাতে হবে যে যদি এই গবন বন্ধ করা যায় তাহলে কোম্পানিকে কিভাবে বাঁচানো যায়। বিরাজ উৎসাহের সঙ্গে বলল, তুমি এটা করতে পারো। অরুণ হেসে বলল, আমরা এটা করতে পারি, কিন্তু আমাদের কাছে শুধু আজকের রাত আছে। কাল সকাল 9:30টায় মিটিং। বিরাজ ঘড়ি দেখল। রাত 9টা বেজে গিয়েছিল। তাদের কাছে মাত্র 12 ঘণ্টা ছিল। দুজন কাজ শুরু করে দিল। অরুণ সব ফাইল মনোযোগ দিয়ে দেখল, প্রতিটি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করল। বিরাজ কম্পিউটারে প্রেজেন্টেশন তৈরি করতে শুরু করল। অরুণ বলে যাচ্ছিল আর বিরাজ তা স্লাইডে ঢুকিয়ে যাচ্ছিল। রাত 12টায় বিরাজের স্ত্রী নীলিমা নিচে নেমে এলো। তিনি দেখলেন যে বিরাজ আর এক অজানা যুবক গভীর আলোচনায় লিপ্ত। চারদিকে কাগজপত্র ছড়ানো। নীলিমা জিজ্ঞাসা করল, এটা কি হচ্ছে আর এ কে? বিরাজ সংক্ষেপে অরুণ সম্পর্কে বলল। নীলিমার প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু যখন বিরাজ পুরো গল্প বলল তখন তার চোখে জল এসে গেল। নীলিমা অরুণকে বলল, তোমার সঙ্গে খুব অন্যায় হয়েছে বাবা, কিন্তু এখন চিন্তা করো না। বিরাজ যখন কিছু ঠিক করে নেয় তখন পুরো করে ছাড়ে। নীলিমা দুজনের জন্য চা আর নাস্তা বানালো। তিনি অরুণকে সাহস দিলেন আর বিরাজকে কাজে লেগে থাকার জন্য উৎসাহিত করলেন। রাতভর দুজন কাজ করল। অরুণ গত 3 বছরের সব লেনদেনের তদন্ত করল। সে একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করল, যাতে প্রতিটি গবনের বিবরণ ছিল। সে এটাও দেখালো যে মোট কত টাকা গায়েব হয়েছে আর কোথায় গেছে। বিরাজ প্রেজেন্টেশনে রঙিন চার্ট আর গ্রাফ বানালো।
সে সব তথ্য এমনভাবে সাজালো যাতে যে কেউ বুঝতে পারে। সে এটাও দেখালো যে যদি এই গবন বন্ধ করা যায় আর সঠিক ব্যবস্থাপনা করা যায় তাহলে কোম্পানি 6 মাসে লাভের মধ্যে আসতে পারে। সকাল সকায় কাজ শেষ হলো। দুজন খুব ক্লান্ত ছিল, কিন্তু সন্তুষ্ট ছিল। তাদের কাছে একটা মজবুত কেস ছিল, প্রমাণের একটা পাহাড় ছিল। বিরাজ অরুণের কাছে হাত রেখে বলল, তুমি অসাধারণ কাজ করেছ অরুণ। এত রাতে এত কাজ আমি একা কখনো করতে পারতাম না। অরুণ বলল, এই কাজ আমি 3 বছর ধরে করতে চেয়েছিলাম, আজ অবশেষে সুযোগ পেলাম। আমি রাকেশ বর্মা আর তার সঙ্গীদের সবার সামনে উন্মোচিত করতে চাই। বিরাজ বলল, এখন গিয়ে একটু বিশ্রাম নাও। 2 ঘন্টা পর আমাদের তৈরি হয়ে অফিসে যেতে হবে। আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। অরুণ জিজ্ঞাসা করল, বিরাজ, আমি মিটিংয়ে যাব, কিন্তু লোকে কি ভাববে? তারা আমাকে চিনে ফেলবে। বিরাজ হেসে বলল, তারা তোমাকে অবশ্যই চিনবে, আর তখনই তো আসল মজা আসবে। আমি চাই যে তুমি নিজে তোমার প্রেজেন্টেশন দাও, তুমি নিজে সব প্রমাণ পেশ করো। এটা তোমার অধিকার। অরুণের চোখে জল এসে গেল। ধন্যবাদ বিরাজ, তুমি আমার উপর বিশ্বাস করেছ, তুমি আমাকে এই সুযোগ দিয়েছ। বিরাজ বলল, আমার ধন্যবাদের দরকার নেই, শুধু তুমি কালকের মিটিংয়ে ধামাকা করে দাও। দুজন নিজের ঘরে গেল, কিন্তু কারও ঘুম এলো না। দুজনের মনে সকালের মিটিংয়ের চিন্তা চলছিল। বিরাজ ভাবছিল যে যখন রাকেশ বর্মা আর অন্য বেঈমান লোকেরা বেনকাব হবে তখন তাদের মুখ কেমন হবে, আর অরুণ ভাবছিল যে অবশেষে তাকে ন্যায় পাওয়া যাবে, তার বাবার আত্মাকে শান্তি মিলবে। সকাল 8টায় দুজন তৈরি হয়ে নিচে নামল। বিরাজ নীল রঙের দামি স্যুট পরেছিল। অরুণও বিরাজের কাপড় থেকে একটা স্যুট পরেছিল। দুজন একদম পেশাদার আর আত্মবিশ্বাসে ভরা দেখাচ্ছিল। নীলিমা দুজনকে নাশতা করালো আর শুভকামনা দিল। আমার দোয়া তোমাদের দুজনের সঙ্গে আছে, যাও আর সত্যের জয় করাও। গাড়ি অফিসের দিকে চলল। রাস্তায় অরুণ জানালা দিয়ে বাইরে তাকালো। সেই রাস্তাগুলো যেখানে সে গাড়ি সাফ করত, সেই লোকেরা যারা তাকে নিচু নজরে দেখত। কিন্তু আজ সবকিছু আলাদা ছিল। আজ সে একজন যোদ্ধা ছিল যে তার লড়াই লড়তে যাচ্ছিল। বিরাজ বলল, ঘাবড়াও না অরুণ, আমরা জিতব। অরুণ দৃঢ়তার সঙ্গে বলল, আমার ভয় লাগছে না, আমার শুধু অপেক্ষা আছে সেই মুহূর্তের যখন রাকেশ বর্মার আসল চেহারা সবার সামনে আসবে। গাড়ি অফিসের গেটে পৌঁছাল। বড় বড় ইমারত, চকচকে কাঁচ। এটাই সেই জায়গা যেখানে একসময় অরুণ কাজ করত, যেখান থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আর আজ সে আবার এখানে আসছে, কিন্তু এবার হারতে নয়, জিততে। বিরাজ আর অরুণ অফিসের মূল ইমারতে ঢুকল। রিসেপশনে বসা মেয়েটি যখন অরুণকে দেখল তখন তার চোখ বড় হয়ে গেল। সে অরুণকে চিনে ফেলেছিল। সে তার সঙ্গীর সঙ্গে কিছু বলল আর দুজন ফিস করতে লাগল। বিরাজ তাদের দিকে কোনো মনোযোগ দিল না আর সোজা লিফটের দিকে এগোল। অরুণ তার পিছনে চলছিল। তার হৃদয় দ্রুত ধরফর করছিল। লিফটে কিছু অন্য কর্মীও ছিল। যখন তারা অরুণকে দেখল তখন সবাই চমকে গেল। কেউ অবিশ্বাস নিয়ে তাকাল, কেউ ঘৃণা নিয়ে, আর কেউ সহানুভূতি নিয়ে। এক কর্মী ধীরে ধীরে অন্যকে বলল, এ তো সেই অরুণ না যাকে চুরির অভিযোগে বের করে দেওয়া হয়েছিল? অন্যজন উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এ আবার এখানে কি করছে, আর সেটাও মালিকের সঙ্গে? অরুণ তার কান বন্ধ করে নিল। সে জানত যে লোকে কথা বলবে, কিন্তু তার পরোয়া ছিল না। সে তার মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। লিফট 12 তলায় থামল, যেখানে বোর্ডরুম ছিল। বিরাজ আর অরুণ বাইরে বেরোল। বোর্ডরুমের বাইরে আগে থেকেই অনেক লোক জড়ো হয়েছিল। কোম্পানির সব বড় অফিসার, বোর্ডের সদস্য আর কিছু বিনিয়োগকারীও সেখানে ছিল। যখন সবাই অরুণকে দেখল তখন পুরো পরিবেশে নীরবতা নেমে এলো। সবার নজর তার উপর আটকে গেল। কিছু লোকের মুখে অবাক ভাব ছিল, কিছুর মুখে রাগ আর কিছুর মুখে ভয়। রাকেশ বর্মাও সেখানে দাঁড়িয়েছিল। যখন সে অরুণকে দেখল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে বুঝে গেল যে কিছু গোলমাল হতে যাচ্ছে। রাকেশ ঘাবড়ামি লুকিয়ে বিরাজকে বলল, স্যার, এটা কি হচ্ছে? এই ব্যক্তি এখানে কি করছে? আপনি ভুলে গেছেন যে এটা কোম্পানির সঙ্গে প্রতারণা করেছিল? বিরাজ শান্ত গলায় বলল, আমি কিছু ভুলিনি রাকেশ, বরং এখন আমার অনেক কিছু মনে পড়ে গেছে। চলুন মিটিং রুমে যাই, সব কিছু সেখানেই স্পষ্ট হয়ে যাবে। সবাই বোর্ডরুমে ঢুকল। এটা একটা বিশাল ঘর ছিল, যার মাঝখানে একটা লম্বা টেবিল রাখা ছিল। টেবিলের চারদিকে চেয়ার ছিল। ঘরের এক দেয়ালে বড় স্ক্রিন লাগানো ছিল, যাতে প্রেজেন্টেশন দেখানো হয়। বিরাজ তার চেয়ারে বসতে বসতে বলল, সবাইকে সুপ্রভাত। আমি জানি যে আপনারা সবাই চিন্তিত আছেন কোম্পানির অবস্থা নিয়ে। আজ আমি আপনাদের বলবো যে আমাদের কোম্পানি এই অবস্থায় কেন পৌঁছেছে আর এটাকে কিভাবে ঠিক করা যায়। কিন্তু তার আগে আমি অরুণ শর্মার পরিচয় দিতে চাই।
সবাই অরুণের দিকে তাকাল। অরুণ উঠে দাঁড়াল। বিরাজ এগিয়ে বলল, অরুণ আমাদের কোম্পানির সাবেক কর্মী ছিল। তাকে ৩ বছর আগে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়েছিল। কিন্তু এখন আমার জানা গেছে যে সেই অভিযোগ পুরোপুরি মিথ্যা আর ভিত্তিহীন ছিল। অরুণকে ফাঁসানো হয়েছিল যাতে আসল চোরদের বাঁচানো যায়। বোর্ডরুমে আবার নীরবতা নেমে এলো। রাকেশ বর্মার ঘাবড়ামি বাড়তে লাগল। বিরাজ অরুণকে বলল, অরুণ, তুমি তোমার প্রেজেন্টেশন শুরু করো। অরুণ তার ল্যাপটপ খুলে স্ক্রিনের সঙ্গে যুক্ত করল। প্রথম স্লাইডে বড় অক্ষরে লেখা ছিল, মালহোত্রা ইন্ডাস্ট্রিজ, সত্যের খোলাসা। অরুণ শুরু করল, সম্মানিত সদস্যবৃন্দ, আজ আমি আপনাদের সামনে কিছু এমন তথ্য রাখতে যাচ্ছি যা হয়তো আপনাদের চমকে দেবে। গত ৩ বছরে আমাদের কোম্পানির যে লোকসান হয়েছে সেটা কোনো বাইরের কারণে নয়, বরং অভ্যন্তরীণ প্রতারণার কারণে হয়েছে। দ্বিতীয় স্লাইডে একটা চার্ট দেখানো হলো, যাতে গত ৩ বছরের আর্থিক বিবরণ ছিল। অরুণ ব্যাখ্যা করল, দেখুন, এখানে প্রতি বছর কোম্পানির লাভ কমে গেছে, কিন্তু যদি আপনারা খেয়াল করেন তাহলে কিছু বিভাগে খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। তৃতীয় স্লাইডে কিছু বিশেষ বিভাগের খরচের বিবরণ ছিল। অরুণ বলল, এটা দেখুন, খরিদ বিভাগের খরচ প্রতি বছর ২০% বেড়েছে, কিন্তু আমাদের উৎপাদন ততটা বাড়েনি। প্রশ্ন হল, এই অতিরিক্ত খরচ কোথায় গেল? চতুর্থ স্লাইডে কিছু বিলের ছবি ছিল। অরুণ ব্যাখ্যা করল, এগুলো কিছু বিল যা খরিদ বিভাগ পাস করেছে। এই বিল অনুসারে কোম্পানি কিছু মেশিন আর কাঁচামাল কিনেছে, কিন্তু যখন আমি গোডাউনের রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখলাম তখন জানা গেল যে এই মাল কখনো গোডাউনে আসেনি। বোর্ডের সদস্যদের মধ্যে হইচই শুরু হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাল। অরুণ এগিয়ে বলল, আমি যখন এই বিলগুলোর গভীর তদন্ত করলাম তখন জানা গেল যে যেসব কোম্পানি থেকে এই মাল কেনা হয়েছে সেগুলো আসলে নকল। তাদের কোনো অফিস নেই, কোনো কারখানা নেই, শুধু কাগজে একটা নাম আছে। পঞ্চম স্লাইডে সেই নকল কোম্পানিগুলোর তালিকা ছিল। অরুণ বলল, আর সবচেয়ে মজার বিষয় এই যে এই সব নকল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট একই ব্যক্তির নামে। ষষ্ঠ স্লাইডে একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের ছবি ছিল। অরুণ জুম করে দেখালো যে অ্যাকাউন্ট কার নামে। যখন সবাই সেই নাম দেখল তখন পুরো ঘরে সাড়া পড়ে গেল। সেই নাম ছিল রাকেশ বর্মা। রাকেশ একদম উঠে দাঁড়াল, এটা মিথ্যা, পুরো মিথ্যা, এসব বানানো প্রমাণ। অরুণ শান্তভাবে বলল, রাকেশ সাহেব, এখনও অনেক কিছু বাকি আছে, একটু ধৈর্য ধরুন। সপ্তম স্লাইডে কিছু ইমেলের ছবি ছিল। অরুণ ব্যাখ্যা করল, এই ইমেল আমি কোম্পানির সার্ভার থেকে পেয়েছি। এদের রাকেশ সাহেব আর খরিদ বিভাগের প্রধান মনোজ কুমারের মধ্যে কথোপকথন আছে। এই ইমেলে স্পষ্ট লেখা আছে যে কিভাবে নকল বিল বানাতে হবে আর টাকা কিভাবে ভাগ করতে হবে। মনোজ কুমারও সেখানে বসেছিল। তার মুখ একদম সাদা হয়ে গেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোল না। অরুণ অষ্টম স্লাইড দেখাল, এটা দেখুন, গত ৩ বছরে মোট ৮ কোটি টাকার গবন হয়েছে। এই টাকা ধীরে ধীরে বিভিন্ন উপায়ে বের করা হয়েছে, কখনো নকল বিলের মাধ্যমে, কখনো নকল কর্মীর বেতনের নামে, কখনো নকল প্রজেক্টের খরচের নামে। নবম স্লাইডে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম ছিল। অরুণ ব্যাখ্যা করল, আর এই কাজ শুধু দুজন করেনি, এতে পুরো একটা নেটওয়ার্ক জড়িত। রাকেশ বর্মা ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে সবকিছু দেখতেন। মনোজ কুমার খরিদ বিভাগে নকল অর্ডার বানাতেন। হিসাব বিভাগে রমেশ গুপ্তা নকল বিল পাস করতেন। আর মানব সম্পদ বিভাগে সুরেশ পাণ্ডে নকল কর্মীদের নাম যোগ করতেন। যেমন যেমন অরুণ নাম নিতে লাগল তেমন তেমন তাদের মুখ নেমে যেতে লাগল। কিছু লোক চেয়ার থেকে উঠে পালানোর চেষ্টা করতে লাগল। বিরাজ কড়া গলায় বলল, কেউ কোথাও যাবে না, সবাই নিজের জায়গায় বসে থাকুন। সে তার নিরাপত্তা প্রধানকে ইশারা করল। নিরাপত্তা গার্ডরা সব দরজা বন্ধ করে দিল। অরুণ দশম স্লাইড দেখাল। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ৩ বছর আগে যখন আমি এই প্রতারণা ধরে ফেলি আর তার রিপোর্ট তৈরি করি তখন রাকেশ সাহেবের জানা গেল। তিনি আমাকে তার কেবিনে ডেকে পাঠান আর আমার ফাইল ছিনিয়ে নেন। তারপর তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমাকে কোম্পানি থেকে বের করে দেন। অরুণ ১১তম স্লাইড দেখাল, যাতে সেই সময়ের কিছু ছবি আর দস্তাবেজ ছিল। এটা দেখুন, এটা সেই রিপোর্ট যা আমি ৩ বছর আগে তৈরি করেছিলাম। আর এগুলো সেই মিথ্যা প্রমাণ যা রাকেশ সাহেব আমার বিরুদ্ধে বানিয়েছিলেন। রাকেশ এখন পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল। সে চিৎকার করে বলল, তোমরা সব মিথ্যা বলছ, আমি কিছু করিনি, এসব আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। বিরাজ বলল, রাকেশ, থামো,
এখন আর মিথ্যা বলো না, আমাদের কাছে সব প্রমাণ আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, ইমেইল আছে, বিল আছে, সব কিছু আছে। অরুণ 12তম আর শেষ স্লাইড দেখালো। আর এখন সবচেয়ে ভালো খবর, যদি আমরা এই প্রতারণা বন্ধ করি আর সঠিক ব্যবস্থাপনা করি তাহলে কোম্পানিকে বাঁচানো যাবে। আমি একটা পরিকল্পনা তৈরি করেছি। যদি আমরা এই পরিকল্পনা অনুসরণ করি তাহলে 6 মাসে কোম্পানি লাভের মধ্যে চলে আসবে। স্লাইডে একটা বিস্তারিত পরিকল্পনা ছিল, যাতে কোম্পানি বাঁচানোর সব পদক্ষেপ বলা ছিল। বিরাজ উঠে দাঁড়িয়ে বলল, সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, এখন আপনারা সব কিছু দেখে নিয়েছেন। আমি প্রস্তাব রাখছি যে রাকেশ বর্মা আর তার সব সঙ্গীদের তৎক্ষণাৎ পদ থেকে সরিয়ে দেওয়া হোক আর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। বোর্ডের সব সদস্য একসঙ্গে বলল, আমরা সম্মত। বিরাজ তার সহকারীকে বলল, পুলিশকে ডাকো। রাকেশ শেষ চেষ্টা করে বলল, স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। বিরাজ কড়া গলায় বলল, তুমি শুধু কোম্পানির টাকা চুরি করনি রাকেশ, তুমি একজন নির্দোষ যুবকের জীবন নষ্ট করে দিয়েছ, তুমি তার বাবার মৃত্যুর কারণ হয়েছ, এখন তোমাকে তোমার কর্মের শাস্তি ভোগ করতে হবে। পুলিশ এলো আর রাকেশ বর্মা, মনোজ কুমার, রমেশ গুপ্তা আর সুরেশ পাণ্ডেকে গ্রেপ্তার করে নিয়ে গেল। যখন তাদের নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুরো অফিসের কর্মীরা দেখছিল। অরুণের চোখে জল ছিল, কিন্তু এই জল দুঃখের নয়, খুশি আর স্বস্তির ছিল। অবশেষে তাকে ন্যায় পাওয়া গিয়েছিল। পুলিশ যখন রাকেশ বর্মা আর তার সঙ্গীদের নিয়ে যাচ্ছিল তখন পুরো অফিসে আলোচনার বাজার গরম হয়ে গিয়েছিল। কর্মীরা ছোট ছোট দলে দাঁড়িয়ে আজকের ঘটনা নিয়ে কথা বলছিল। কিছু লোক অবাক ছিল, কিছু খুশি আর কিছু লজ্জিত যে তারা কখনো অরুণের ওপর বিশ্বাস করেনি। বোর্ডরুমে এখন শুধু বিরাজ, অরুণ আর বোর্ডের কিছু জ্যেষ্ঠ সদস্য বাকি ছিল। সবার মুখে স্বস্তির ভাব ছিল। এক বোর্ড সদস্য সত্যনারায়ণজি, যিনি কোম্পানির সবচেয়ে পুরনো আর সম্মানিত সদস্যদের মধ্যে একজন ছিলেন, অরুণের কাছে এলেন। সত্যনারায়ণজি অরুণের হাত ধরে বললেন, বাবা, আমার খুব লজ্জা হচ্ছে, আমরা তোমার উপর বিশ্বাস করিনি, আমরা তোমার কথা শোনার চেষ্টাও করিনি। তুমি যে কষ্ট সহ্য করেছ তার জন্য আমি ক্ষমা চাইছি। অরুণ মাথা নিচু করে বলল, আপনি ক্ষমা চাইবেন না, আপনাদের সবাইকে তখন যা দেখানো হয়েছিল তাই দেখা গিয়েছিল। রাকেশ খুব চালাকির সঙ্গে তার খেলা খেলেছিল, আপনাদের কোনো ভুল ছিল না। আরেক বোর্ড সদস্য মীরা দেশাই বললেন, না অরুণ, আমাদের ভুল ছিল, আমাদের তোমাকে তোমার কথা রাখার সুযোগ দেওয়া উচিত ছিল, আমরা একতরফা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা ভুল ছিল। বিরাজ মাঝখানে বলল, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আমাদের সামনে দেখতে হবে, কোম্পানিকে সামলাতে হবে, আর এর জন্য আমাদের সঠিক লোকদের দরকার। সে অরুণের দিকে তাকিয়ে বলল, অরুণ, আমি চাই যে তুমি এই কোম্পানিতে ফিরে আসো, কিন্তু এবার জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসাবে নয়। আমি তোমাকে কোম্পানির চিফ স্ট্র্যাটেজি অফিসার বানাতে চাই। অরুণ চমকে গেল, কি? কিন্তু বিরাজ, এটা তো খুব বড় পদ। বিরাজ হাত তুলে তাকে থামিয়ে বলল, তুমি এর যোগ্য। অরুণ, তুমি গত রাতে যে কাজ করেছ সেটা যে কোনো অভিজ্ঞ অফিসারের চেয়ে ভালো ছিল। তুমি শুধু সমস্যা ধরনি, বরং সমাধানও দিয়েছ। তোমার কাছে সেই দূরদৃষ্টি আছে যা একজন চিফ স্ট্র্যাটেজি অফিসারের মধ্যে থাকা উচিত। সত্যনারায়ণজি বললেন, আমি বিরাজের কথার সঙ্গে একমত। অরুণ, তুমি এই দায়িত্ব সামলাতে পারবে, আমরা সবাই তোমার সঙ্গে আছি। অরুণের চোখে আবার জল এসে গেল। আমার জানা নেই কি বলবো। 3 বছর আগে আমাকে এখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আজ আপনারা আমাকে এত বড় সম্মান দিচ্ছেন, এসব স্বপ্নের মতো লাগছে। বিরাজ হেসে বলল, এটা স্বপ্ন নয় অরুণ, এটা বাস্তব, আর তুমি এটা তোমার মেহনত, সততা আর প্রতিভা দিয়ে অর্জন করেছ। মীরা দেশাই জিজ্ঞাসা করলেন, তাহলে অরুণ, তুমি এই প্রস্তাব গ্রহণ করো? অরুণ গভীর শ্বাস নিল। তার মাথায় গত 3 বছরের স্মৃতি ঘুরে গেল। সেই দিনগুলো যখন সে না খেয়ে ঘুমাত, সেই রাতগুলো যখন সে রাস্তায় ঠান্ডায় কাঁপত, সেই মুহূর্তগুলো যখন লোকে তাকে নিচু নজরে দেখত। আর তারপর তার বাবার স্মৃতি এলো, তাদের সেই শেষ বার্তা যা তারা হাসপাতালে বলেছিলেন, বাবা, হার মেনো না, সত্যের সব সময় জয় হয়। অরুণ মাথা তুলে দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ, আমি এই দায়িত্ব গ্রহণ করছি, আর আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার পুরো শক্তি আর সততার সঙ্গে এই কোম্পানির সেবা করব। সবাই তালি বাজাল। বিরাজ অরুণকে জড়িয়ে ধরল। পরের কয়েক ঘণ্টায় অনেক কিছু ঘটল। কোম্পানিতে একটা জরুরি মিটিং ডাকা হলো, যেখানে সব বিভাগের প্রধানদের ডাকা হলো। বিরাজ সবার সামনে পুরো সত্য বলল।
সে রাকেশ আর তার সঙ্গীদের প্রতারণা সম্পর্কে বিস্তারিত বোঝাল। শুরুতে কিছু লোকের বিশ্বাস হয়নি, কিন্তু যখন বিরাজ প্রমাণ দেখাল তখন সবাই স্তব্ধ হয়ে গেল। অনেক পুরনো কর্মী অরুণকে মনে করল। তাদের খারাপ লাগল যে তারা তার উপর বিশ্বাস করেনি। বিরাজ বলল, সাথীরা, আজ থেকে আমরা একটা নতুন শুরু করছি। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত স্বচ্ছতা আর সততার সঙ্গে নেওয়া হবে। আর এই নতুন যাত্রায় আমাদের নেতৃত্ব দেবেন অরুণ শর্মা, আমাদের নতুন চিফ স্ট্র্যাটেজি অফিসার। পুরো হলে তালির গর্জন গুঞ্জরিত হল। অরুণ মঞ্চে এলো। সে সবাইকে দেখল। কিছু মুখ পরিচিত ছিল, কিছু নতুন, কিন্তু সবার চোখে আশা ছিল। অরুণ বলল, সাথীরা, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। 3 বছর আগে আমি এই কোম্পানিতে কাজ করতাম। আমি এই কোম্পানিকে খুব ভালোবাসতাম। যখন আমাকে এখান থেকে বের করে দেওয়া হলো তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু আমি হার মানিনি। আমি জানতাম যে একদিন সত্য সামনে আসবে। সে এগিয়ে বলল, আজ সেই দিন এসেছে, কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা সেই সব লোকের জয় যারা সততা আর মেহনতে বিশ্বাস রাখে। এখন আমাদের মিলে এই কোম্পানিকে আবার খাড়া করতে হবে, আর আমি প্রতিজ্ঞা করছি যে আমরা এটা করতে পারি। অরুণ তার পরিকল্পনা সম্পর্কে বলল। সে বোঝাল যে কিভাবে পরবর্তী 6 মাসে কোম্পানিকে লাভের মধ্যে আনা যায়। তার পরিকল্পনা খুব স্পষ্ট আর বাস্তবসম্মত ছিল। সবাই খুব মনোযোগ দিয়ে শুনল। মিটিংয়ের পর অনেক পুরনো সহকর্মী অরুণের কাছে এলো। কিছু তার কাছে ক্ষমা চাইল, কিছু অভিনন্দন জানাল, আর কিছু শুধু তার হাত ধরে তার অনুভূতি জানাল। এক পুরনো সহকর্মী প্রিয়া চোখে জল নিয়ে বলল, অরুণ, আমাকে ক্ষমা করে দাও। সেদিন যখন তোমাকে বের করা হচ্ছিল আমিও সেখানে ছিলাম। আমি তোমার সাহায্য করতে পারতাম, কিন্তু করিনি। আমার ভয় ছিল যে আমারও চাকরি চলে যাবে। অরুণ তার হাত ধরে বলল, প্রিয়া, আমি তোমাকে বুঝি। তোমার কোনো ভুল ছিল না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমাদের সবাইকে মিলে এগিয়ে যেতে হবে। সন্ধ্যা পর্যন্ত অফিসের পরিবেশ বদলে গিয়েছিল। যে হতাশা আর ভয় ছিল তা চলে গিয়েছিল। এখন এক নতুন আশা আর উৎসাহ ছিল। বিরাজ অরুণকে তার কেবিনে ডেকে নিল। অরুণ, আজ থেকে এই কেবিন তোমার। এটা ফাইন্যান্স বিভাগের প্রধানের কেবিন ছিল, কিন্তু এখন এখানে চিফ স্ট্র্যাটেজি অফিসার বসবে। অরুণ কেবিনটা দেখল। এটা বড় আর সুন্দর কেবিন ছিল। বড় জানালা দিয়ে পুরো শহর দেখা যেত। কিন্তু অরুণের জন্য এটা শুধু একটা কেবিন ছিল না, এটা তার মেহনত, সংগ্রাম আর সত্যের প্রতীক ছিল। বিরাজ বলল, অরুণ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তুমি আমাকে দেখিয়েছ যে আসল মূল্য কাপড় বা পদে নয়, বরং চরিত্র আর যোগ্যতায় হয়। আমি একজন অহংকারী মানুষ ছিলাম। আমার মনে হতো যে আমি সব কিছু জানি, কিন্তু তুমি আমার চোখ খুলে দিয়েছ। অরুণ বলল, বিরাজ, তুমিও তো আমাকে অনেক কিছু দিয়েছ। তুমি আমার উপর বিশ্বাস করেছ যখন পুরো দুনিয়া আমাকে প্রতারক ভেবেছিল। তুমি আমাকে এই সুযোগ দিয়েছ। আমি এর জন্য সব সময় তোমার কৃতজ্ঞ থাকব। বিরাজ হেসে বলল, এটা শুধু শুরু দোস্ত। এখন আমাদের মিলে অনেক কিছু করতে হবে, কিন্তু আজকের রাতে আমরা উদযাপন করব। চলো আমার বাড়ি। নীলিমা মা তোমার জন্য বিশেষ খাবার বানিয়ে রেখেছেন। দুজন অফিস থেকে বেরোল। বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাস্তায় আলো জ্বলে উঠেছিল। যখন তারা গাড়িতে বসল তখন অরুণ জানালা দিয়ে বাইরে তাকাল। সেই রাস্তাগুলো যেখানে সে কয়েকদিন আগেও গাড়ি সাফ করত, কিন্তু এখন সব কিছু বদলে গিয়েছিল। গাড়ি বিরাজের বাংলোতে পৌঁছল। নীলিমা দরজায় দাঁড়িয়েছিলেন। যখন তিনি অরুণকে দেখলেন তখন তার চোখে খুশির জল এসে গেল। নীলিমা মা অরুণকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমার জানা ছিল যে তুমি জিতবে। সত্যের সবসময় জয় হয়। খাবারের টেবিলে নানান রকমের খাবার সাজানো ছিল। বিরাজ, নীলিমা আর অরুণ একসঙ্গে বসে খাবার খেল। কথাবার্তা হতে লাগল, হাসি ঠাট্টা হতে লাগল। এটা একটা পরিবারের মতো ছিল। খাবার পর বিরাজ বলল, অরুণ, আর একটা কথা আছে। তোমার মা কোথায় থাকেন? অরুণ বলল, তিনি এখনও গ্রামে আছেন। তাদের শরীর ভালো থাকে না। আমি মাসে একবার তাদের সঙ্গে দেখা করতে যাই। বিরাজ বলল, কালই তাদের শহরে ডেকে নাও। আমি তোমার জন্য একটা ভালো এলাকায় একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি। তুমি আর তোমার মা সেখানে থাকতে পারবে, আর তাদের চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে। অরুণের গলায় আবেগের ঢেউ উঠল। বিরাজ, তুমি অনেক বেশি করছো। বিরাজ বলল, এটা বেশি নয় অরুণ, এটা তো খুব কম তার তুলনায় যা তুমি আমাদের জন্য করেছ। আর যাই হোক, এখন আমরা পরিবার। কয়েকদিন পর অরুণের মা শহরে এলেন। যখন তিনি তার ছেলেকে এই অবস্থানে দেখলেন তখন তিনি কেঁদে ফেললেন।
তিনি ভগবানকে ধন্যবাদ দিলেন যে অবশেষে তাদের ছেলেকে ন্যায় পাওয়া গেল। অরুণ তার মায়ের চিকিৎসা শহরের সবচেয়ে ভালো হাসপাতালে করাল। ধীরে ধীরে তাদের শরীর সুস্থ হতে লাগল। কোম্পানিতেও জিনিসগুলো দ্রুত বদলছিল। অরুণ তার পরিকল্পনায় কাজ শুরু করে দিল। সে কিছু নতুন আর সৎ লোককে টিমে যোগ করল। পুরনো দুর্নীতির পদ্ধতিগুলো বদলে দেওয়া হল, স্বচ্ছতা আনা হল। 3 মাসের মধ্যেই ফলাফল দেখা দিতে লাগল। কোম্পানির খরচ কমল, লাভ বাড়তে লাগল, বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরে এলো। 6 মাস পর যেমন অরুণ প্রতিজ্ঞা করেছিল, কোম্পানি আবার লাভের মধ্যে এলো। বোর্ডের মিটিংয়ে যখন এই ঘোষণা করা হলো, তখন সবাই উঠে দাঁড়িয়ে অরুণের প্রশংসা করল। বিরাজ বলল, সাথীরা, এটা অরুণের মেহনত আর দূরদৃষ্টির ফল। সে শুধু কোম্পানিকে বাঁচায়নি, বরং আমাদের সঠিক পথও দেখিয়েছে। কিন্তু অরুণের জন্য এটা শুধু শুরু ছিল। তার মনে আরেকটা স্বপ্ন ছিল। একদিন সে বিরাজকে বলল, বিরাজ, আমি একটা ফাউন্ডেশন শুরু করতে চাই। বিরাজ জিজ্ঞাসা করল, কি ধরনের ফাউন্ডেশন? অরুণ বলল, এমন একটা ফাউন্ডেশন যা গরিব আর প্রতিভাবান যুবকদের সাহায্য করে, যারা তাদের শিক্ষা আর চাকরির সুযোগ দেয়। আমি চাই না যে আর কারো সেই কষ্ট সহ্য করতে হয় যা আমি সহ্য করেছি। বিরাজের চোখ চকচক করে উঠল। এটা খুব ভালো চিন্তা। আমি তোমার সঙ্গে আছি। আমরা মিলে মালহোত্রা শর্মা ফাউন্ডেশন শুরু করব। কয়েক মাস পর ফাউন্ডেশনের শুরু হলো। এর উদ্দেশ্য ছিল গরিব কিন্তু প্রতিভাবান যুবকদের বৃত্তি দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া আর তাদের ভালো কোম্পানিতে চাকরি জোগাড় করে দেওয়া। প্রথম বছরেই ফাউন্ডেশন 100 যুবককে সাহায্য করল। অরুণ নিজে প্রতিটি যুবকের সঙ্গে দেখা করত, তাদের গল্প শুনত আর তাদের উৎসাহিত করত। একদিন এক যুবক অরুণের সঙ্গে দেখা করতে এলো। তার নাম ছিল রোহিত। সে খুব গরিব পরিবার থেকে ছিল, কিন্তু পড়াশোনায় খুব মেধাবী ছিল। তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কিন্তু টাকা ছিল না। অরুণ রোহিতের গল্প শুনল, তার নিজের ছবি দেখতে পেল। সে রোহিতকে পুরো বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। যখন রোহিত যাচ্ছিল, তখন অরুণ তার কাঁধে হাত রেখে বলল, রোহিত, মনে রেখো, দারিদ্র কোনো অভিশাপ নয়, এটা শুধু একটা পরিস্থিতি। তোমার আসল শক্তি তোমার প্রতিভা আর মেহনত। কখনো হার মেনো না। রোহিতের চোখে জল এসে গেল। স্যার, আপনি আমার জন্য ভগবানের মতো। অরুণ হেসে বলল, আমি ভগবান নই রোহিত, আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ, যাকে একসময় খুব কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু আমি হার মানিনি, আর তোমাকেও মানতে হবে না। সন্ধ্যায় যখন অরুণ তার অফিসে বসেছিল, তখন সে জানালা দিয়ে বাইরে তাকাল। সূর্য ডুবে যাচ্ছিল আর আকাশে লাল আর কমলা রং ছড়িয়ে পড়েছিল। তার বাবার স্মৃতি এলো। সে মনে মনে বলল, বাবা, আমি সেই কাজ করে দেখিয়েছি যা আপনি চেয়েছিলেন। আমি হার মানিনি। সত্যের জয় হয়েছে। ঠিক সেই সময় বিরাজও অফিসে এলো। সে দেখল যে অরুণ জানালার বাইরে তাকিয়ে আছে। বিরাজ জিজ্ঞাসা করল, কি ভাবছ? অরুণ হেসে বলল, শুধু এটাই ভাবছিলাম যে জীবন কত অদ্ভুত। কয়েকদিন আগেও আমি রাস্তায় গাড়ি সাফ করছিলাম, আর আজ আমি এই বড় কেবিনে বসে আছি। কিন্তু সবচেয়ে ভালো বিষয় এই যে এখন আমি অন্যদের জীবন বদলাতে সাহায্য করতে পারি। বিরাজ বলল, তোমার গল্প প্রত্যেকের জন্য অনুপ্রেরণা। অরুণ, তুমি প্রমাণ করে দিয়েছ যে যোগ্যতা আর সততা কখনো লুকিয়ে থাকে না। যতই কষ্ট আসুক, সত্য একদিন অবশ্যই সামনে আসে। অরুণ বলল, আর তুমি আমাকে এটাও শিখিয়েছ যে কাউকে তার বাইরের রূপ দেখে বিচার করা উচিত নয়। আসল হীরা কখনো কখনো ফুটপাতের ধুলোয়ও লুকিয়ে থাকে। বিরাজ হেসে বলল, এটা তো আমি তোমার থেকে শিখেছি দোস্ত। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। এটা শুধু একজন ব্যবসায়ী আর তার কর্মীর সম্পর্ক ছিল না, এটা 2 বন্ধুর সম্পর্ক ছিল, যারা একসাথে কষ্টের মুখোমুখি হয়েছিল আর জয় অর্জন করেছিল। কয়েক মাস পর একটা বড় অনুষ্ঠানে অরুণকে বছরের সবচেয়ে প্রভাবশালী যুব উদ্যোক্তার পুরস্কার দেওয়া হলো। যখন সে মঞ্চে গেল, তখন পুরো হল তালির গর্জনে গুঞ্জরিত হয়ে উঠল। অরুণ তার ভাষণে বলল, এই পুরস্কার শুধু আমার নয়, এটা সেই সব লোকের যারা আমার উপর বিশ্বাস করেছিল। বিরাজ মালহোত্রার, যিনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন, আমার মায়ের, যিনি সবচেয়ে কঠিন সময়েও আমার পাশে ছিলেন, আর আমার বাবার, যিনি আমাকে শিখিয়েছিলেন যে সত্যের পথে চলাই আসল সাফল্য। সে এগিয়ে বলল, আমি সেই সব যুবকদের বলতে চাই যারা আজ কষ্টের সঙ্গে লড়াই করছে, হার মেনো না। পরিস্থিতি যতই কঠিন হোক, তোমার মেহনত আর সততার উপর বিশ্বাস রাখো। একদিন অবশ্যই তোমার সময় আসবে। পুরো হল উঠে দাঁড়িয়ে তালি বাজাতে লাগল। বিরাজ আর নীলিমাও সেখানে ছিলেন। নীলিমার চোখে খুশির জল ছিল। অনুষ্ঠানের পর যখন সবাই যাচ্ছিল, তখন এক বুড়ো লোক অরুণের কাছে এলেন।
তিনি সেই বুড়ো লোক ছিলেন যিনি সেদিন পার্কে বিরাজকে বলেছিলেন যে অরুণ কোথায় পাওয়া যাবে। বুড়ো লোকটি হেসে বললেন, বাবা, আমার জানা ছিল যে তুমি একদিন খুব বড় হবে। আমি তোমাকে সেই পার্কে প্রতিদিন পড়তে দেখেছি। তোমার চোখে এক আলাদা চমক ছিল। অরুণ তার পা ছুঁয়ে বলল, দাদাজি, আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। রাতে যখন অরুণ তার বাড়িতে পৌঁছাল তখন তার মা তার অপেক্ষা করছিলেন। তিনি পুরস্কার দেখে অরুণকে জড়িয়ে ধরলেন। মা বললেন, বাবা, তোমার বাবা এটা দেখে খুব খুশি হতেন। তুমি তাদের নাম উজ্জ্বল করে দিয়েছ। অরুণ বলল, মা, এসব আপনাদের আর বাবার মেহনতের ফল। আপনারা দুজন আমাকে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন, সততার গুরুত্ব বলেছেন। মা আশীর্বাদ দিয়ে বললেন, সবসময় এমনই থেকো বাবা। সাফল্য পেয়েছিল অহংকার করো না, মনে রেখো আসল মহত্ব বিনয়ে। অরুণ প্রতিজ্ঞা করল, মা, আমি কখনো ভুলব না যে আমি কোথা থেকে এসেছি। সাফল্য যতই পাই আমি সবসময় মাটির সঙ্গে যুক্ত থাকব। আর অরুণ তার প্রতিজ্ঞা রক্ষা করল। সে যত উঁচুতে উঠতে লাগল ততই বিনয়ী হয়ে উঠল। সে কখনো তার সাফল্যের অহংকার করেনি, সবসময় অন্যদের সাহায্য করতে লাগল। মলহোত্রা ইন্ডাস্ট্রিজ নতুন উচ্চতা ছুঁতে লাগল। কিন্তু এখন এটা শুধু টাকা কামানোর কোম্পানি ছিল না, এটা এমন একটা কোম্পানি হয়ে উঠেছিল যা সমাজের সেবাও করত, যা গরিব যুবকদের সুযোগ দিত, যা সততা আর স্বচ্ছতায় বিশ্বাস করত। বিরাজও বদলে গিয়েছিলেন। সে আর সেই অহংকারী মানুষ ছিলেন না যা একসময় ছিলেন। এখন তিনি একজন দায়িত্বশীল আর সংবেদনশীল ব্যক্তি ছিলেন, যিনি তার কোম্পানির প্রতিটি কর্মীর খেয়াল রাখতেন। অনেক বছর পর যখন বিরাজ বুড়ো হয়ে গেলেন, তখন তিনি অরুণকে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার বানিয়ে দিলেন। এটা একটা স্বাভাবিক সিদ্ধান্ত ছিল, কারণ অরুণ প্রমাণ করে দিয়েছিল যে সে এই দায়িত্বের যোগ্য। অরুণ কোম্পানির বাগডোর সামলাল আর তাকে আরও সামনে নিয়ে গেল। কিন্তু সে কখনো ভুলেনি যে সে কোথা থেকে এসেছে। প্রতি বছর সে সেই পার্কে যেত যেখানে সে একসময় বই পড়ত। সেখানে সে গরিব বাচ্চাদের বই বিতরণ করত আর তাদের উৎসাহিত করত। এই গল্প শুধু অরুণ আর বিরাজের নয়, এটা প্রত্যেক সেই ব্যক্তির গল্প যে কষ্টের সঙ্গে লড়াই করে, যে হার মানে না, যে সত্য আর সততায় বিশ্বাস রাখে। এই গল্প প্রমাণ করে যে যোগ্যতা আর চরিত্র কখনো লুকিয়ে থাকে না, দেরি হলেও সেগুলো অবশ্যই চেনা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো ব্যক্তির আসল দাম তার কাপড় বা তার আর্থিক অবস্থা থেকে নয়, বরং তার দক্ষতা আর সততা থেকে হয়। কারণ আসল হীরা সবসময় চকচক করে, যতই কঠিন পরিস্থিতিতে থাকুক না কেন। বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমনই জীবনের সত্য দেখানো গল্পের জন্য আমাদের চ্যানেল সফর থেকে শিখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে এক নতুন শিক্ষা নিয়ে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর এগিয়ে যেতে থাকুন। ধন্যবাদ।